নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথা, রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদেরকে শোনাবো। ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠাকুরের কেমন সম্পর্ক ছিল তিনি নিজ মুখে বলেছেন, তাহার সঙ্গে গুরু এবং শিষ্যের সম্পর্ক ছিল না। ঠাকুর বলেছেন তিনি তাহার আত্মীয়। ঠাকুরের সঙ্গে তাহার কীরকম ব্যবহার ছিল এবং ঠাকুর কীরূপ ব্যবহার করতেন, আজকের পর্ব সেই নিয়ে। সঙ্গে থাকবেন, তাহলে শুরু করছি আজকের কথা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। 1922 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাসের গোড়ায় দিকে ঠাকুর কলকাতায় আসলেন এবং মতিবাবু ডিকসন লেনের বাসায় উঠলেন। সংবাদ পেয়ে সেদিন বৈকালেই ঠাকুর দর্শনে আসিলাম। আসিয়া দেখিলাম যে আসর বেশ গুলজার। মতিবাবু, প্রভাতবাবু, বর্দাবাবু প্রভৃতি অনেকেই উপস্থিত আছেন, কিন্তু বিশেষ করে আমার দৃষ্টি আকর্ষণ করলেন একজন অপরিচিত ভদ্রলোক। তিনি যুক্তাসনে মেরুদণ্ড টান করিয়া ঠাকুরের সম্মুখে বসিয়া রইয়াছেন। কথাবার্তা যাহা কিছু তিনিই বলিতেছেন, ঠাকুর মাঝে মাঝে শুধু একাধবার হ্যাঁ না করিতেছেন মাত্র। অনুসন্ধানে জানিলাম যে তিনি বহুদিন হইতে ঠাকুরের সঙ্গে পরিচিত। ছুটি লইয়া বায়ু পরিবর্তনে গিয়াছিলেন। কর্মস্থলে ফিরিবার পথে 2-4 দিনের জন্য কলিকাতায় আছেন এবং ঠাকুরের সংবাদ পাইয়া তাহার সঙ্গে দেখা করতে আসিয়াছেন। ভদ্রলোকের কথাবার্তার ধরনটা কিন্তু আমার মোটেই পছন্দ হইল না। তিনি বলিতেছেন যে বায়ু পরিবর্তনে যাইয়া তাহার একজন সাধুর সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। অতি উঁচু দরের লোক এবং তাহার উপদেশ বলিও তেমনই সারগর্ভ। এই উপদেশে কিছু কিছু তিনি উদ্ধৃত করিতেছিলেন এবং চারদিকে তাকাইতেছিলেন। ভাবটা যেন এই যে এ সকল অতি উচ্চস্তরের কথা, তোমাদের জন্য নয়, একমাত্র ঠাকুরই যদি কিছুটা বুঝিয়া উঠিতে পারেন। শীঘ্রই অতিষ্ঠ হইয়া উঠিলাম এবং এক সুযোগে বাহিরে চলিয়া গেলাম। বর্দাবাবু আমার সঙ্গে আসিলেন। সিগারেট ধরায় ছাদের এক কোণে যাইয়া বসিলাম। বর্দাবাবু বলিলেন, দেখলেন লোকটার অবস্থা? অহংকারে এত ফুলিয়াছে যে এখন ফাটিলেই হয়। কিন্তু আমি ভাবিতেছিলাম অন্য কথা। এই ভদ্রলোক ঠাকুর ও আমাদের সম্মুখে তাহার সেই নব পরিচিত সাধুটির এবং তৎসঙ্গে আরও 2-4 জনের এত উচ্ছ্বসিত প্রশংসা করতেছিলেন কেন? ঠাকুরের সম্মুখে অন্যান্য সাধুদের কথা তুলে প্রকারান্তরে ঠাকুরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। কিন্তু কথাটা আমার জ্ঞান বিশ্বাসের মতে সত্য এবং সেই জন্য ইহা প্রকাশ করতে দ্বিধা করিলাম না। পরে এই ভদ্রলোকের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করিয়াছিলাম এবং তিনি ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত হইয়া উঠিয়াছিলেন। অহংকারের টিকা বুদ্ধি লইয়া ঠাকুরকে যাচাই করিতে আসিয়া কাহারও কোনো লাভ হইতে দেখি নাই, বরং কেহ কেহ ঠাকুরের প্রতি একটা অশ্রদ্ধার ভাব লইয়া ফিরিয়া গিয়াছেন। ঠাকুর ছিলেন কাচের আয়নার মতো। যেরূপ ভাব লইয়া তাহার নিকট যাওয়া যাইত, সেইরূপ ভাবই তাহাতে প্রকাশ পাইত। সেদিন আর ঠাকুরের সঙ্গে কথা বলবার সুযোগ হইল না। পরের দিন ছুটি ছিল। প্রাতকালে আসিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইলাম। বর্দাবাবু পূর্বেই এসে জুটেছেন। একবার আমতায় আমার দাদার বাসায় যাইবার কথা বলতে ঠাকুর অতি সহজে সম্মত জানিয়া দিলেন এবং তখনই স্থির হইল যে পরের দিন প্রাতকালে 7টার ট্রেনে মতিবাবু, বর্দাবাবু এবং আমি ঠাকুরকে লইয়া আমতাও রওনা দেব। নির্দিষ্ট সময় উট্রাম ঘাট হইতে খেয়ার গঙ্গা পার হইয়া তেলকল ঘাট স্টেশনে আসিয়া গাড়িতে চাপিলাম। ছোট লাইন এবং তদুপযোগী ছোট একখানা প্রথম শ্রেণী কামরা, কিন্তু আমরা সৌভাগ্যক্রমে আর কোনো যাত্রী না থাকায় আমরা আরামেই বসিলাম। দাদা আমতা থাকাকালীন এই গাড়িতে আমি বহুবার যাতায়াত করেছি এবং সেই ছোট লাইনে অভিনবত্ব এখনও মনে দাগ কাটিয়া রয়েছে। গতি 5 হইতে 10 মাইলের মধ্যে হেলিয়া দুলিয়া গাড়িখানা চলছে। মাঝে মাঝে অসম্ভব ঝাঁকুনি। সকালে বিকেলে ডেলি প্যাসেঞ্জারে ভিড় এবং তাহাদের সেই মামুলি কথাবার্তা, সকল কথাই মনে পড়ছে। রেলের রাস্তাটি অভিনব। কাহারও বৈঠকখানার ধার দিয়ে, কাহারও রান্নাঘরের পেছন দিয়ে, কখনো বা কাহারও বাইরের উঠোনের মধ্য দিয়ে আঁকিয়া বাঁকিয়া চলছে। একটা জায়গায় ময়রার দোকান ছিল, সে একেবারে কোল ঘেঁষিয়া গিয়াছে। যখনই গাড়িটা সেই জায়গা অতিক্রম করে যাইত, তখনই মনে হইত যে হাত বাড়াইলে বোধহয় একটা রসগোল্লা বা 2খানা জিলিপি তুলিয়া নিতে পারতাম।
আরও একটা কথা স্পষ্ট মনে আছে, মুন্সিরহাট স্টেশন আসিলেই ফেরিওয়ালার ডাক শুনতাম, রম্ভা, চাই রম্ভা। এখানে আসলেই চলতি কলা কথাটা হঠাৎ কি করিয়া বিশুদ্ধ রম্ভায় পরিণত হইয়া যাইত তাহা বলিতে পারিব না। যাহা হোক, গাড়ি চলিতে লাগিল এবং আমি ও মতিবাবু প্রায় প্রতি স্টেশনে প্ল্যাটফর্মে নামিতে লাগলাম। কিন্তু অধিকাংশ স্টেশনে গাড়ি 2-1 মিনিটের বেশি না থামায় আরাম করে সিগারেট খাওয়া হইল না। 2-4টি টান দিই, আবার নিভিয়া ফেলি, এইরূপ চলতে লাগলো। হঠাৎ ঠাকুর বলিয়া বসিলেন, বারবার উঠানামা করার দরকার কি? ওই দিকে মুখ ফিরাইয়া গাড়িতেই সিগারেট খান। আমরা উভয়ই অত্যন্ত লজ্জিত হইলাম এবং ঠাকুর আরও 2-1 বার বলা সত্ত্বেও দাদার বাসায় পৌঁছাবার পূর্বে আর সিগারেট খাইলাম না। ব্যাপারটা সামান্য মনে হইতে পারে, কিন্তু ঠাকুর যে আমাদের সঙ্গে কিভাবে চলিতে চাইতেন তাহার কতকটা আভাস এই ক্ষুদ্র ঘটনা হইতে পাওয়া যাইতে পারে। সাধারণত ঠাকুরের সঙ্গে নিজের একটা উল্লেখযোগ্য দূরত্ব কখনোই অনুভব করি নাই। গুরু শিষ্য বলিতে যাহা বোঝা যায় তাহার সহিত সেরূপ একটা সম্বন্ধ অন্তত আমার কোনোদিনই গড়িয়া ওঠে নাই। এই প্রসঙ্গে একটি কথা, তখন ঠাকুর আমার 57C বিডন স্ট্রিটের বাসায় ছিলেন। একদিন সকালবেলা আমিও ঠাকুর আমার বাইরে ঘরে বসে রয়েছি, এমন সময় আমার বিশেষ পরিচিত এক ভদ্রলোক সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তিনি ঠাকুরকে চিনতেন না, আমাকে জিজ্ঞাসা করিলেন, ইনি কে? আমি হঠাৎ কিছু বলতে না পারায় কী করব ভাবছি। ইতিমধ্যে ঠাকুর নিজেই বলিলেন, ইন্দুবাবু আমার আত্মীয়। এই কথার উপর ভদ্রলোক আর কিছু বলিলেন না। আমার নিকট যে কাজে আসিয়াছিলেন তাহা শেষ করে চলিয়া গেলেন। আমাদের সম্পর্কে ঠাকুরের মুখে শিষ্য কথাটা কখনো শুনিয়াছি বলে মনে পড়ে না। তিনি আমাকে আত্মীয় বলিয়াই পরিচিত করিলেন, ইহা অপেক্ষা আর কি সৌভাগ্য হইতে পারে। তাহার সহিত আমার যে সম্বন্ধ গড়িয়া উঠেছিল তাহার মূলে ছিল প্রীতি, এবং সেই প্রীতিকে ভিত্তি করিয়া তিনি কখনো পিতা, কখনো সখা এবং কখনো বা পুত্রের মতো ব্যবহার করিতেন। আমার বিশ্বাস যে নিতান্ত বন্ধুভাবেই তিনি আমাদিগকে গাড়ির মধ্যে সিগারেট খাইতে বলিয়াছিলেন, কিন্তু আমাদের নিজেদের দুর্বলতার দরুন অধিকাংশ ক্ষেত্রেই তাহার সহিত অনুরূপ ব্যবহার করিয়া উঠিতে পারি নাই। জীবনে এমন 2-4 বার হইয়াছে যে স্থান অভাবে ঠাকুরের সঙ্গে এক বিছানায় শুইয়াছি, তাহার গায়ে পা লাগিয়া যাইবে এই আপত্তি তুলিয়া অন্যত্র শুইতে চাহিয়াছি। ঠাকুর বলতেন, ওতে কোনো দোষ হয় না। এই বলে ঠাকুর নিরস্ত করিয়াছেন, কিন্তু ভালো ঘুমাইতে পারি নাই। মনে মনে একটা শঙ্কা থাকিয়াই গিয়াছে। এই প্রসঙ্গে কত কথাই না মনে পড়ে। একদিন ঠাকুরের সঙ্গে হেঁটুতে একখানি বেঞ্চে বসিয়া আছি। এক চিনেবাদামওয়ালা যাইতেছে দেখিয়া ঠাকুর আমাকে 2 পয়সার চিনেবাদাম কিনতে বলিলেন। পরে ঠোঙাটি আমাদের দুইজনের মাঝখানে রেখে নিজেও 2-1টি খোসা ছাড়িয়া খাইতে লাগিলেন এবং আমাকেও খাইতে বলিলেন। তাহার নির্দেশ মতো আমিও খাইতে লাগিলাম। তবু কেন জানি না ঠাকুরের সঙ্গে এক পাত্র হইতে খাইতে কেমন যেন বাত ঠেকিতে লাগিল। ঠাকুরের যে চীনাবাদাম খাওয়ার কোনো প্রয়োজন হইয়াছিল এমন কথা উঠিতেই পারে না। শুধু আমাকে একটু নিকটে টানিবার জন্যই ঠাকুর এই অভিনয় করিয়াছিলেন। সেই জন্যই বলছি, ঠাকুর যেরূপ ব্যবহার করতেন এবং যেরূপ ব্যবহার চাইতেন, নিজের দুর্বলতার সংশয়ের জন্য সেরূপ ব্যবহার করিয়া উঠিতে পারিতাম না। একটা কাহিনী, একদিন ভাগবত পাঠ শুনিতে গিয়াছিলাম। পাঠক মহাশয় বলছিলেন যে শ্রীকৃষ্ণ তখন মথুরায় রুক্মিণী, সত্যভামা ইত্যাদিকে লইয়া রাজত্ব করিতেছেন। একদিন সত্যভামা আসিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, শুনিয়াছি যে তুমি বৃন্দাবনে ব্রজগোপীদিগকে লইয়া রাসনৃত্য করিয়াছিলে। আমাদেরও নিতান্ত ইচ্ছা যে আমাদের লইয়া এখানেও তুমি সেই রাসনৃত্য করো। শ্রীকৃষ্ণ বলিলেন, বেশ, তাহাই হইবে, এবং একটি রাত্রে স্থির করিয়া নৃত্য উপযোগী ব্যবস্থা করিবার আদেশ জারি করলেন। নির্দিষ্ট রাত্রিতে নৃত্য আরম্ভ হইল, কিন্তু অধিক দূর অগ্রসর হইতে পারিল না। একটু পরে মহিষীরা বলিতে লাগিল, এ কেমন নৃত্য, তোমার গায়ে পা লাগে যে? শ্রীকৃষ্ণ বলিলেন, তাহা তো লাগিবেই, এই নৃত্যের উহাই বিধি। এই কথা শুনিয়া মহিষীরা সন্তুষ্ট হইয়া উঠিলেন এবং তাহা হইলে এই হতচ্ছাড়া নৃত্যে আমাদের প্রয়োজন নাই, এই কথা বলিয়া নৃত্য থামাইয়া দিলেন। ঠাকুরও আমাকে নানাভাবে তাহার অতি নিকটে টানিয়া লইতে চাইছেন,
কিন্তু কৃষ্ণ মহিষীদিগের যেমন হইয়াছিল সেইরূপ সংস্কার ও সংকোচ আসিয়া বাধা দিয়াছে। আমি ঠাকুরে অভিপ্রেত পথে অগ্রসর হইতে পারি নাই। জয় রাম, জয় গোবিন্দ।